বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরের রেকর্ড মেসির। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। সমর্থকদের উচ্ছ্বাস, জোড়া গোলে ফ্রান্সকে জয় উপহার এমবাপের। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে। বৈঠক করবেন চীনের শীর্ষ নেতাদের সঙ্গেও। 2 চুক্তিসহ হতে পারে 13টি সমঝোতা। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা, নাশকতা ঠেকাতে পদক্ষেপ। দাবি উপহার দিয়ে প্রেসক্রিপশনে লিখতে বলেন ওষুধের নাম। চেম্বারের সামনে প্রতিনিধির নজরদারি। গিফট পেলেও ওষুধ লেখার কথা অস্বীকার চিকিৎসকের। বন্ধে আইন না থাকায় অসহায় প্রশাসন। এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। উদ্ধার হওয়া জমিতে 1000 মেগাওয়াটেরও বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা। কমবে আমদানি নির্ভরতা। সকালের সবাই সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। ম্যাজিশিয়ান মেসি খুদে জাদুকরের পায়ের নৈপুণ্যে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় আর্জেন্টিনার। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতে পাওয়া পেনাল্টি মিস করলেও জোড়া গোল করে পুষিয়ে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে এসএম ইকবালের রিপোর্ট। অমরত্বের মহাকাব্যে যেন কোনো বিতর্ক না থাকে, আর তাই হয়তো ফুটবল ঈশ্বর চেয়েছিলেন মেসির বিশ্বকাপের 17 নম্বর গোলটা পেনাল্টি থেকে না আসুক। নিন্দুকেরা যে সবসময় ওত পেতে থাকে লিটল ম্যাজিশিয়ানের প্রতিটা অর্জনে কলঙ্কের কালিমা লেপনের জন্য। তাদের মুখে ছাই দিয়ে ম্যাচের 38 মিনিটে স্বর্গ সোপানে আরোহণ সর্বকালের সেরা ফুটবলারের। এই মুহূর্তটুকু বাদ দিলে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে বেশ ভালোই ভুগতে হয়েছে অস্ট্রিয়ার কৌশলের কাছে। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্ক্যালোনির শিষ্যরা ছিলেন একেবারে এলোমেলো। 8 মিনিটে মেসির পেনাল্টি মিস যেন সেই হতাশা বাড়িয়ে দিয়েছিল আরো বহুগুণ। লিও কোনো কিছু করলেই যেখানে রেকর্ডের পাতা ছাড়খার, সেখানে এই মিস তাকে বসিয়ে দেয় বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায়। পানির ছোট্ট একটা বিরতি যেন বদলে দেয় সব। এটিএনটির শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ স্টেডিয়াম মেসি মার্তিনেজদের তৃষ্ণা কাতর করেছিল কিনা কে জানে, কিন্তু গলা ভেজানোর পর আর্জেন্টিনার ধূসর পারফরমেন্সে প্রাণের সঞ্চার হয়েছে ঠিক। 32 মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিলেন লিও। সে যাত্রায় অস্ট্রিয়া ডিফেন্ডার বাধা না হয়ে দাঁড়ালে মহাকাব্যের প্রথম লাইনটা লেখা হতো তখনই। বিরতির পর খেলতে নেমেও ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা। মিডফিল্ডের দখল নিয়ে চাপে রাখে প্রতিপক্ষকে। যদিও 55 মিনিটে বিপজ্জনক এরিয়ায় ফ্রি কিক পায় অস্ট্রিয়া, কিন্তু এমির দক্ষতায় সমতায় ফেরা হয়নি তাদের। এর কিছুক্ষণ পর মেসির আরও একটি প্রচেষ্টা অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। 73 মিনিটে নিকো গঞ্জালেসের অসাধারণ একটি হেড চলে যায় সাইড পোস্টের বাইরে দিয়ে। 86 মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা, কিন্তু ভুল করেননি মেসি। ম্যাচের যোগ করার সময়ে দুর্দান্ত এক গোলে আলবি সেলেস্তের জয় নিশ্চিত করেন লিটল ম্যাজিশিয়ান। আরও একবার, কিন্তু এটা নিশ্চিত তা শেষবার নয়। কোথায় থামবেন লিওনেল মেসি, এই প্রশ্নের জবাব নেই কারো কাছে। রেকর্ডের পাতা চুরমার করে নিদারুণ এক মহাকাব্যে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনাকে তুলে নিলেন এবারের বিশ্বকাপের নকআউট পর্বে। এটিএনটি স্টেডিয়ামের সামনে থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার এখন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে রেকর্ড 18 গোলের মালিক এখন আর্জেন্টাইন এই মহাতারকা। সেই সঙ্গে জার্মান কিংবদন্তির আরও একটি রেকর্ড ভাগ বসিয়েছে লিওনেল মেসি। ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ ম্যাচ জয়ী ফুটবলারও এখন মেসি। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মেসি মেসি মেসি, পুরো ডালাস স্টেডিয়ামে এই একটাই নাম কেবল উচ্চারিত হচ্ছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিওনেল মেসি পেয়েছিলেন একটা পেনাল্টি থেকে গোলের সুযোগ, কিন্তু ভাগ্য বিধাতা তার সহায় ছিল না। গেল ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক, এবার শুরুতেই পান পেনাল্টি, কিন্তু রেকর্ড তৃতীয়বারের মতো পেনাল্টি মিস করেন মেসি বিশ্বকাপে, যেটা সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড। হয়তো এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখানোর কারণে মেসির মধ্যে কাজ করে আলাদা জেদ, বাড়তি জেদ। তিনি গোল করার জন্য মুখিয়েছিলেন। অবশেষে আসে সে মাহেন্দ্রক্ষণ। মেসি গোল করলেন, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন
আর্জেন্টাইন তারকা। মেসির গোলটা মাঠে বসে দেখার সুযোগ হয়েছিল আমার। সাংবাদিকদের জন্য বসার যে নির্ধারিত স্থানটি রয়েছে মিডিয়া ট্রিবিউন, সেখানে বসেই মেসির অসাধারণ সেই গোলটি দেখার সুযোগ হয়েছিল এবং সেই গোলের পর স্টেডিয়ামের আবহ ঠিক এমন পর্যায়ে চলে যায় তা ভাষায় প্রকাশ করার মতো না। মেসি কিন্তু এর সঙ্গে আরও একটি রেকর্ড করেছেন। আমরা জানি গত ম্যাচে গোল করার পর মেসি টানা 5 ম্যাচে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন এবং আজকের ম্যাচে গোল করার পর মেসির এখন সেই টানা ম্যাচে গোলের রেকর্ডটা কিন্তু 6 ম্যাচে নিয়ে গেছেন। সেই সঙ্গে তিনি ছুঁয়েছেন 2 কিংবদন্তিকে, ফ্রান্সের জাস্ট ফন্টেন এবং ব্রাজিলের জর্জিনিও। এই দুজন কিন্তু বিশ্বকাপে টানা 6 ম্যাচে গোল করেছেন। একই সঙ্গে আমরা বলতে পারি মেসি যদি পরের ম্যাচ যেটা হবে এই ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে, সেই ম্যাচে যদি লিওনেল মেসি গোল করেন তবে নিশ্চিতভাবেই তিনি টানা 7 ম্যাচে গোলের রেকর্ড গড়বেন, যা তার ধরাছোঁয়ার কাছেও কেউ নেই। একই সঙ্গে বলতে চাই লিওনেল মেসি প্রতি ম্যাচে কিন্তু নতুন নতুন রেকর্ড করছেন। রেকর্ডের বরপুত্র আমরা বলতে পারি লিওনেল মেসিকে। গত বিশ্বকাপটা তিনি রাঙিয়েছিলেন, এবারের বিশ্বকাপেও যেভাবে তিনি খেলছেন এবং যেভাবে ইঙ্গিত দিচ্ছেন এই বিশ্বকাপেও লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলের জন্য খুব ভালো একটা আসর হতে যাচ্ছে তা বলাই যায়। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার গোটা দল একজন মেসির জন্য খেলেন, এটাই দলের শক্তি। তবে প্রয়োজনের মুহূর্তে বাকিরাও জ্বলে উঠতে পারেন, বিশ্বাস সমর্থকদের। অস্ট্রিয়ার বিপক্ষে মেসির জোড়া গোল দেখতে পেরে উচ্ছ্বসিত সমর্থকরা। বাংলাদেশের সাংবাদিক হওয়ায় সময় সংবাদের রিপোর্টার সাজিদ মুস্তাহিদকে নিয়ে উল্লাস প্রকাশ করেন আর্জেন্টিনার ভক্তরা। Yes. We love Bangladesh. কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর ডালাসে লিওনেল মেসির 2 গোল। বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির চেয়ে বেশি গোল নেই আর কারো। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার লিস্টেও মেসি এখন 1 নম্বরে। লিওনেল মেসি ম্যাজিকের সাক্ষী হয়েছে ডালাসের অজস্র অগণিত আর্জেন্টিনা সমর্থক। ম্যাচ শেষ হতেই সেই আর্জেন্টিনা সমর্থকরা গ্যালারি থেকে রাস্তায় নেমে এসে শুরু করেন উদযাপন। তারা নেচে গেয়ে উৎসব করে আর্জেন্টিনার নকআউট পর্বে পা রাখাটা উদযাপন করেছেন। একই সঙ্গে তারা কিন্তু বলছেন আর্জেন্টিনার দল এবং লিওনেল মেসি যেভাবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলছে তাতে করে আবারও আর্জেন্টিনার হাতে উঠবে বিশ্বকাপ, এমনটাই প্রত্যাশা করছেন তারা। It was a very good performance. Like Austria did everything they could to secure the goal from Messi, and they did twice. So good job, boys. You did a good job. Argentina in the knockout stage because teams will start double teaming and triple teaming Messi, but he is that good. আর্জেন্টিনা 2 ম্যাচ খেলেছে এবং 2 ম্যাচে একমাত্র মেসি করেছেন 5 গোল। অনেকেই বলছেন আর্জেন্টিনা দলের অতিরিক্ত মেসি নির্ভরতা নকআউট পর্বের ম্যাচগুলোতে আর্জেন্টিনা দলকে কিছুটা হলেও ভোগাতে পারে। তবে সবাই তো জানে আর্জেন্টিনার বাকি 10 জন কিন্তু খেলে মাঠের 11তম খেলোয়াড় লিওনেল মেসির জন্য এবং এটাই তাদের ভালো করতে আরো এগিয়ে যেতে সাহায্য করছে। All the team play for Messi. We have no idea, but we love Messi and we expect that he keeps scoring goals for Argentina. 24 জুন লিওনেল মেসির জন্মদিন। লিওনেল মেসি 39 বছর বয়সে পা রাখবেন। আমরা জানি লিওনেল মেসি এর আগেও বিশ্বকাপ চলাকালীন তার জন্মদিন উদযাপন করেছেন, তবে এবারের জন্মদিনটা যে অবশ্যই বিশেষ হতে যাচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ লিওনেল মেসি এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে 5 গোল করেছেন। যে কোনো দেশের মেসি সমর্থকরা কিন্তু মেসি বলতে পাগল। তারা কিন্তু মেসিকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে অনেকেই বলছেন তারা চান না যে এই ওয়ার্ল্ড কাপের পর মেসি অবসরে যাক। I truly think they're going to win the World Cup again. I mean, we have to. We got Messi. This is his last game. And other than that, I wish the GOAT a happy birthday. আর্জেন্টিনা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এরই মধ্যে পা রেখেছে নকআউট পর্বে। এরপর আর মাত্র একটা ম্যাচ বাকি আছে গ্রুপ পর্বের, সেটা দুর্বল জর্ডানের বিপক্ষে। সেই ম্যাচটা হবে এই ডালাস স্টেডিয়ামে। সেই ম্যাচেও সবে অপেক্ষায় রয়েছে আরও একটা মেসি ম্যাজিক দেখার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ টানা জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা। টান টান উত্তেজনা আর শৈল্পিক খেলায় মুগ্ধ ভক্তরা। পুরো রাজধানী মিশে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে। অংশ নেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত সহ দেশটির প্রতিনিধি দলের সদস্যরাও। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একখণ্ড বুয়েন্স এয়ারেস, যার প্রাণ রোজারিও কিংবা লানোস হচ্ছে টিএসসি, মহসিন হলের মাঠ কিংবা ভিসি চত্বর। বড় পর্দায় উন্মুক্ত ময়দানে আকাশী নীলদের ঢল।
শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেক আর্জেন্টাইন সমর্থক। মহসিন হলের মাঠে বসে উন্মাদনায় অংশ নেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শাল কার্লোস সেসাও। তার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা সহ আর্জেন্টিনা থেকে আসা মেসির বন্ধু ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও। We want here to say thank you to you, and that's why many Argentinians have come all the way from Argentina. Argentina! 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 উত্তেজনায় ঠাসা আক্রমণ পাল্টা আক্রমণে আর্জেন্টিনার টানা জয় ও মেসির রেকর্ডের রাতে উচ্ছ্বসিত সমর্থকরা। ইনশাআল্লাহ ভালো দেখতেছি, এবার কাপ আমরাই নিব ইনশাআল্লাহ। আর্জেন্টিনার দল সর্বসেরা এবং আমাদের মেসি সর্বকালের সেরা প্লেয়ার। মনে করছি জয় হবে মেসি। লাভ ইউ মেসি। ফুটবল সংস্কৃতির রীতি মেনে আর্জেন্টাইনরা খোঁচা দিতে ভোলেননি ব্রাজিলপন্থীদেরও। সাপোর্ট করি যে নিরাশ করেন আমাদেরকে। খেলা শপথ করেছিলাম 2 রেখাত নম্বর করেছি, নপথ করে যেন আমরা 2 গোলে জিতব। ওয়ান ম্যান আর্মি মেসি। এবারে ওয়ার্ল্ড কাপ আমাদের কাছে থাকবে এবং ইনশাআল্লাহ। মানে খুবই ভালো লেগেছে আজকে খেলা, খুবই মানে হতাশ হয়ে গেছি যে শেষ, এখন মনে হয় আরেক গোলও হবে না, মানে খুব নার্ভাস হয়েছিল যে 2টা গোল হয়ে গেলে মানে প্রাউড ফিল হয়ে যাবে, কিন্তু শেষ মোমেন্টে 2 গোলে মানে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। চ্যাম্পিয়নের মতোই খেলছে, বাগবাগের মতোই খেলেছে। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। ঢাকার বাইরেও বড় পর্দায় খেলা উপভোগ করেছেন ফুটবল ভক্তরা। সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে খেলা দেখেন আর্জেন্টাইন প্রতিনিধিরা। বাংলাদেশের এই ফুটবল উন্মাদনায় রীতিমতো মুগ্ধ আর্জেন্টিনা থেকে খেলা দেখতে আসা প্রতিনিধি দল। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচেই 5 গোল, অনন্য উচ্চতে উঠে গেলেন লিওনেল মেসি। এখানে বাংলাদেশি যারা আর্জেন্টিনার সমর্থক আছেন তাদের প্রত্যাশা সামনের যে কয়েকটি ম্যাচ আছে ম্যাচ বাই ম্যাচ খেলে মেসি গোল পাবেন এবং একই সঙ্গে টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাবেন এবং শেষবারের মতো মেসি আরও একটি বিশ্বকাপের ট্রফি অর্জন করবেন, এমনটাই প্রত্যাশা বাংলাদেশি আর্জেন্টিনার সমর্থকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতেন দেশের বিভিন্ন স্থানের আর্জেন্টাইন সমর্থকরা। নকআউট পর্ব নিশ্চিতের পর জয় অব্যাহত রেখে এবারও শিরোপা জয়ের প্রত্যাশা জানান মেসি ভক্তরা। প্রিয় খেলোয়াড় মেসির জোড়া গোল আর আর্জেন্টিনার দ্বিতীয় জয়ে বাঁধভাঙা উল্লাসে সমর্থকরা। নির্ধারিত সময়ের আগেই সাদা নীল জার্সি পরে ভিড় করেন বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরি সহ নানা স্থানের আর্জেন্টাইন ভক্তরা। শুরু থেকেই টান টান উত্তেজনা, মেসির গোলে উল্লাসে মাতেন সবাই। মেসির তুলনা কেউ হবে না ভাই, মেসি সেরা। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। মেসির প্রতিটি গোলের পরপরই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। তাদের প্রত্যাশা মেসির নেতৃত্বে আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে আর্জেন্টিনা। মেসি যে মেসি, এটা কিন্তু আবারও প্রমাণ হয়েছে যে মেসি ধারের কাছে কোনো প্লেয়ার ওয়ার্ল্ডে বর্তমানে নেই। ফুটবল উন্মাদনায় মেতেছেন গাজীপুরবাসীও। ভক্তদের প্রত্যাশা এবারও শিরোপা ধরে রাখবে স্কলনির শিষ্যরা। এবার আমাদের 4টা স্টার হবে, আপনার গেঞ্জিতে 3টা না 4টা হবে। ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করেন হাজারো সমর্থক। নেচে গেয়ে উল্লাসে মাতেন ভক্তরা। তারিফ রহমান, সময় সংবাদ। মিরোস্লাভ ক্লোজার রেকর্ড স্পর্শ করার ম্যাচে বড় জয় পেয়েছে ফ্রান্স। ইরাককে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল লেস ব্লোস। বিশ্বকাপে জার্মান কিংবদন্তির 16 গোলের রেকর্ডে জোড়া গোল করে ভাগ বসিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। বৃষ্টির বাধায় ম্যাচ বন্ধ ছিল প্রায় 2 ঘন্টা। ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী এবারের বিশ্বকাপ। এক ম্যাচ শেষ হতে লাগলো প্রায় 4 ঘন্টা। এমনিতেই ম্যাচের মাঝে 2বার হাইড্রেশন ব্রেক নিয়ে সমালোচনা মুখর দলগুলো। এর মাঝে ফিলাডেলফিয়ায় প্রকৃতিও দেখা দিয়েছে বৈরী রূপে। ইরাক ফ্রান্স ম্যাচে এমবাপ্পের ঝড় তোলার আগে তাণ্ডব চালালো প্রকৃতি। অতিরিক্ত বিদ্যুৎ চমকানি আর বজ্রপাতের শঙ্কায় মধ্যবিরতির পর প্রায় 110 মিনিট বন্ধ ছিল ম্যাচ। তবে এই সময়টা সমর্থকরা ঠিকই উপভোগ করেছেন। কেউ বৃষ্টিতে ভিজে, আবার কেউ গান আর বাদ্যযন্ত্রের তালে নেচে গিয়ে। বৃষ্টির সময়টা দর্শকরা গ্যালারিতে না থাকলেও ম্যাচ শুরু হলে আবারও ফেরেন গ্যালারিতে।
লম্বা অপেক্ষার পর মাঠে গড়ায় ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল ইরাকের বিপক্ষে এমবাপ্পে স্কোর করবেন সেটা ধারণাই ছিল। ম্যাচের ৬৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে। পুলিশের পাস থেকে স্কোর করেন ফরাসি তারকা। ২-০ গোলে লিড নেয়ার সঙ্গে ভাগ বসান দীর্ঘ সময় বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রাখা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সঙ্গে। যদিও তার রেকর্ড আগের ম্যাচেই ভেঙে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি, যার পেছনে ছুটছেন ফ্রান্স স্ট্রাইকার। দুর্দান্ত ফ্রান্স দলের আরেক স্ট্রাইকার ওসমান ডেম্বেলে জিতেছেন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম ম্যাচ খেললেও দেখা পাননি গোলের। এই ম্যাচে পেয়েছেন পূর্ণতা। ৬৬ মিনিটে স্কোর শিটে নাম লেখান পিএসজি তারকা। ৩-০ গোলের লিড নেয় লেস ব্লুস। এর আগে প্রথমার্ধে দারুণ শুরু পায় ফ্রান্স। ম্যাচের ১৪ মিনিটে গোল করেন এমবাপ্পে। যদিও গোল হজম করে ইরান বেশ কয়েকবার চেষ্টা করেছে সমতায় ফিরতে, তবে লেস ব্লুজদের রক্ষণে পেরে ওঠেনি। ম্যাচের শেষ দিকে অবশ্য কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ এসেছিল হ্যাটট্রিক করার, তবে নিজের ভুলে সেটা পারেননি। ফলে ৩-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি সফর সঙ্গীদের নিয়ে চীনে পৌঁছান। সোমবার স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে সরকার প্রধান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান লিয়াওয়িং প্রদেশের ভাইস গভর্নর বাই ইয়ং সহ চীনের উচ্চপদস্থ কর্মকর্তারা। ৪ দিনের এই সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি চীনের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এর আগে মালয়েশিয়া সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যৌথ সম্মেলনে একটি সমঝোতা সই ও ২টি দলিল বিনিময় করা হয়। বাংলাদেশের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অবৈধ প্রবাসীদের বৈধ ও বন্দীদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান তার। এদিকে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়ায় স্বচ্ছতায় জোর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচার সংবর্ধনায় বরণ করা হয় তারেক রহমানকে। দেয়া হয় গার্ড অফ অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বুকে স্বাক্ষর করেন বাংলাদেশের সরকার প্রধান। এরপরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই দেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা এবং যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজ দেশের শ্রমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার উপর জোর দেন তিনি। has been firstly critical for our economic survival, but at the same time has invited lots of scandals and concern. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. পরে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীদের অবদান তুলে ধরে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান। Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. অবৈধ শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান।
I also raised issues relating to re-regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair, and affordable, reducing intermediaries and low cost for workers. যৌথ ব্রিফিং শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দলিল বিনিময় করা হয়। বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকার গঠন করেন তারেক রহমান। তাই শুরু থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই মালয়েশিয়া সফরে এসে সেখানে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশের শ্রমবাজার মুক্ত করা সহ শিক্ষা এবং কৃষি সহ নানা ইস্যুতে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের সকলের প্রত্যাশা এই আলোচনা হবে ফলপ্রসূ এবং আগামী দিনে ঘুরে দাঁড়াবে ভঙ্গুর অর্থনীতি। মালয়েশিয়ার পুত্রজায়া থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। এদিকে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে একমত হয়েছে বাংলাদেশ মালয়েশিয়া। দুই দেশের সরকার প্রধানের বৈঠকে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, শ্রমবাজারের জন্য দেশটির সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়নের কাজ চলছে। সরকার প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় বৈঠক হলো দেশটির শীর্ষ নেতার সঙ্গে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকও। বৈঠকের পর যৌথ বিবৃতিতে দুই সরকার প্রধান তুলে ধরেন আলোচনার খতিয়ান, জানান ঢাকা কুয়ালালামপুরের সম্ভাবনার ভবিষ্যৎ। পরে শীর্ষ পর্যায়ের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলেন তিনি। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত হয়েছে দুই দেশ। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। শ্রমবাজার সম্পর্কিত বিদ্যমান সমঝোতা নবায়নের কাজ চলমান জানিয়ে অভিবাসন ব্যয় কমিয়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আশ্বাস মাহাদি আমিনের। MOU যেটা শ্রমবাজারের জন্য রয়েছে এটা নতুন করে রিনিউয়াল করব। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া বাড়তি চেকপোস্ট ও টহল জোরদার সহ রাজধানীতে তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 20,000-এরও বেশি সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাশকতা ঠেকাতেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতে পারে সংগঠনটি, আর এতে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে এমন আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছিল পুলিশ সদর দফতর। ডিএমপি বলছে 23 জুন ঘিরে রাজধানীতে 18,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। 2 শতাধিক জায়গায় বসাবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লক রেইড, থাকবে বিশেষ গোয়েন্দা নজরদারি। 4টি কন্ট্রোল রুম করে চলবে নিরাপত্তা পর্যবেক্ষণ। স্ট্যান্ড বাই থাকবে 15টি কুইক রেসপন্স টিম। রাজধানীর 15 স্থানে মোতায়েন থাকবে 1 প্লাটুন করে বিজিবি। তল্লাশি ও টহলের দায়িত্বে থাকবে র্যাবের বিশেষ টিম। বিজিবিও নিয়োগ থাকবে। আমাদের এপিবিএন অলরেডি মাঠে আছে। আমাদের ক্রাইম, আমাদের অপারেশন, আমাদের ডিবি, সিটিটিসি সহ ডিএমপির যতগুলো ইউনিট আছে সবাই সক্রিয়ভাবে মাঠে কাজ করতেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপতৎপরতা ঠেকাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগ্রাসী বিপণন ব্যবস্থার কারণে রোগ নিরামক থেকে ওষুধ এখন পণ্যে পরিণত হচ্ছে। অনেক চিকিৎসকই রোগীর সুস্থতার প্রয়োজনে নয়, কোম্পানির দামি গিফটের বিনিময়ে লেখেন ওষুধ। গিফট দিয়ে চিকিৎসকদের চেম্বারের সামনে রিপ্রেজেন্টেটিভদের দিয়ে আবার নজরদারিও করে ওষুধ কোম্পানিগুলো। তবে আইন না থাকায় অনৈতিক এমন কর্মকাণ্ড নিয়ে অসহায়ত্বের প্রকাশ ওষুধ প্রশাসনের। এম এ আজিবের রিপোর্ট। অপসনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভ ইব্রাহিম। চলাফেরা ও কার্যক্রম দেখে মনে হবে তিনি সোহরাওয়ার্দী মেডিকেলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। চিকিৎসক না হয়েও 5 থেকে 6টি বাড়তি ওষুধ লিখে প্রেসক্রিপশন ধরিয়ে দেন রোগীকে। বলেন কোম্পানির চাপে বাধ্য হন এসব করতে। আমার কোম্পানি আমাকে প্রেসক্রিপশন দেখার জন্য একটা প্রেসার দেয়। শুধু আমার কোম্পানি, আপনি দেখেন সব কোম্পানিকে। শুধু প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়া নয়, রোগী বের হলেই ছিনিয়ে নেওয়া হয় প্রেসক্রিপশন, মিলিয়ে নেওয়া হয় কোম্পানির ওষুধ লিখছেন কিনা চিকিৎসক। তবে সময় টিভির উপস্থিতি টের পেয়ে সটকে পড়তে শুরু করেন সবাই। ডাক্তারদের চেম্বারের সামনেই চলে ওষুধ কোম্পানিগুলোর এমন নজরদারি। রোগ যাই হোক, তাদের কোম্পানির ওষুধ লিখছেন কিনা তা দেখতেই তোলা হয় প্রেসক্রিপশনের ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাক্তাররাই বা কেন বাধ্য হন এসব ওষুধ লিখতে? জানতে কৌশল অবলম্বন করি আমরা। আলাপচারিতার ফাঁকে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। নির্ধারিত কোম্পানির ওষুধ লেখার জন্য দামি ফোন, গাড়ি, ফ্ল্যাট বা অর্থ নেয় ডাক্তাররা। যে গাড়ি দিয়ে দিছে বা গাড়ি যে দিতে পারছে মানে সে লাকি, তারা চিন্তা করতে হলো না, ডক্টরটা একটা তৈরি হয়ে গেছে। সে যতদিন আছে একটা ডাক্তার যখন একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে যে লেখে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লেখে, তখন তার মাথায় এটা সেট আপ হয়ে যায়। এবার গিফট নামক অবৈধ লেনদেনের বিষয়ে কথা বলতে চিকিৎসকের মুখোমুখি সময় সংবাদ। তাদের দাবি, গিফট লেনদেন হয়, তবে তার বিনিময়ে ওষুধ লেখেন না তারা। যেটাই উপহার দেয়, গিফট দেয়, আসলে আমরা সবসময় দেখি রোগীর স্বার্থ, ঠিক আছে? এটা যদি ওরা মানে অবজার্ভ করে না কি সেটা তো আসলে তাদের ব্যাপার। আসলে চেষ্টা করা হলেও কেন এমন আগ্রাসী বিপণন ব্যবস্থা, তার উত্তর জানা যায়নি ওষুধ শিল্প সমিতির কাছে। তবে সময় সংবাদ কথা বলে অপসনিন ফার্মার সাথে। কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে চিকিৎসকদের উপর নজরদারি বা প্রেসক্রিপশনে ওষুধ লেখানোর কথা অস্বীকার করছে কোম্পানিটি। তাদের ভাষায় অতি উৎসাহিত হয়ে এমনটা করেন অনেকে। 2টা ছবি তুললাম ডক্টরের কাছে, আবার সেকেন্ড ভিজিটে যে আমি একটু তাকে বললাম, স্যার আমি তো 2টা প্রেসক্রিপশন তুলছি, আমি তো আমার কোনো প্রোডাক্ট দেখলাম না, স্যার আমার প্রোডাক্টটা একটু লিখে দেন। সেটা হয়তো তার মতো করে চিন্তা করে নিতে পারি, বাট আমরা এটা কখনোই তাকে সাপোর্ট করছি না, এবং এই ছবি আমাদের কোনো কাছে কোনো দামই নেই। অবশ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে অসহায়ত্বের কথা। আইনি জটিলতার কারণে এমন অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে পারছেন না তারা। আনএথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় ডাক্তারদের বাধ্য করছে অতিরিক্ত ঔষধ লিখতে, অথবা ওনারা যে প্রক্রিয়ায় মার্কেটিংটা করছে এইখানে হয়তো ইয়েস এটা কিছুটা দৃষ্টিকটু আচরণ অনেক জায়গায় অনেকের কাছে শুনেছি, কিন্তু সরাসরি এই মার্কেটিং সিস্টেমটা নিয়ন্ত্রণ আমাদের আইন সাপোর্ট করছে না। শুধু উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণে প্রণয়ন হয়েছে ওষুধ ও কসমেটিক্স আইন 2023, তবে সেখানে নেই বিপণনের জন্য কোনো সঠিক নিয়ম নীতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সৌর বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের মধ্য দিয়ে যে পরিমাণ ভূমি উদ্ধার হবে তাতে করে 1000 মেগাওয়াটেরও বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর ফলে একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, আবার অন্যদিকে সরকারের নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে যে উদ্যোগ সেটিও সফল হবে। তিস্তা নিয়ে নাজমুল ইসলামের সাথে 2 পর্বের প্রতিবেদনের শেষটি আজ। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ধুধু বালুচরে সূর্যের আলোয় চলছে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ। প্রতি ঘন্টায় উৎপাদন হচ্ছে 200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে
তবে বড় প্রশ্ন, প্রয়োজনীয় জমি কোথায় পাওয়া যাবে? এর সম্ভাব্য উত্তর হিসেবে সামনে আসছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত সমীক্ষা অনুযায়ী নদী ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়নের মাধ্যমে প্রায় 170 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার হবে। এর মধ্যে প্রায় 73 বর্গ কিলোমিটার জমি শিল্পায়ন ও সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। যদি আমরা করতে পারি তাহলে আমরা বিকল্প জ্বালানি যেমন আমরা আত্মনির্ভরশীল হতে পাবো, এবং এই জীবাশ্ম জ্বালানির জন্য কারো কাছে, দাতা দেশের কাছে, তার চোখ রাঙ্গারির কাছে আমরা পরাস্ত হব না, এবং আমরা ধীরে ধীরে এই নবায়িত জ্বালানির একটা বড় কেন্দ্র হিসাবে তিস্তা মহাপরিকল্পনার যে ক্ষেত্র, এই ক্ষেত্র প্রসারিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের সবচেয়ে বড় বাধাগুলোর একটি জমির সংকট। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে উদ্ধার হওয়া জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে উত্তরাঞ্চলে গড়ে উঠতে পারে বৃহৎ সৌরবিদ্যুৎ পার্ক। 2 ধরনের সোলার প্যানেল যদি আমরা এখানে ইনস্টল করি, তাহলে এখান থেকে দেখা যাবে আমরা মোর দ্যান 500 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো, এবং সেটা আমাদের যে ন্যাশনাল গ্রিড বা আমাদের যে তেল গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন, সেটার উপরে চাপ কম হবে। এবং আমাদের বাংলাদেশে যে গ্যাস রয়েছে, সেটারও সম্ভাবনা যদি ফার্দার আবিষ্কার না হয়, তাহলে হয়তো 15-20 বছরের ভিতরে কি হবে আমরা সেটা প্রেডিক্ট করতে পারছি না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শুধুমাত্র কৃষি, শিল্প ও নদী ব্যবস্থাপনাই নয়, একই সাথে উন্মোচিত হতে পারে নবায়নযোগ্য জ্বালানির নতুন দিগন্ত। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখানি থেকে কয়লা উত্তোলনের কারণে নতুন করে বাড়িঘরে ফাটল ও রাস্তাঘাট দেপে গেছে। মাঝরাতে প্রায় কেঁপে ওঠে বাড়িঘর। অনেক স্থানে 2 থেকে 3 ফুট জায়গা দেবে গেছে। এতে গ্রামবাসীর মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। স্থায়ী সমাধানের জন্য বারবার চিঠি দেয়া হলেও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদক্ষেপ নেয়নি, এমন অভিযোগ বসতবাড়ি রক্ষা কমিটির। গোলাম নবী দুলারের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। গভীর রাতে হঠাৎ বিস্ফোরণে মাটি কেঁপে ঘরবাড়ি ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। এ অবস্থায় জীবনের ভয়ে পরিবার নিয়ে অপেক্ষা করতে হয় রাস্তায়। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে হামিদপুরের পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের বসত ভিটায় ফাটল। যে কোনো মুহূর্তে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিষয়টি দীর্ঘদিন ধরে খনি কর্তৃপক্ষকে জানানো হলে নামমাত্র জরিপ করে কয়েকটি ফাটল ধরার বাড়ির মালিককে সামান্য ক্ষতিপূরণ দিয়েছে দাবি স্থানীয়দের। বোম বাস্টের কারণে বাড়ি থাকা যায় না, বাড়িঘর সম্পূর্ণ কাঁপাকাঁপি করে। 70 ফিট নিচ থেকে এ পানি উঠে ওয়াশার দেওয়া আছে, তারপরেও পানি উঠতেছে না। প্রত্যেকবারে তাদেরকে আন্দোলন করে টাকা দিতে হয়। আমরা এই আন্দোলনের মধ্যে আর এই হামলার মধ্যে থাকতে চাই না। স্থায়ী সমাধান চাচ্ছি, যাতে আমরা আমাদের ন্যায্য মূল্য দিয়ে তারা আমাদের জমিটা নিয়ে নেয়। আমরা তো পরিশ্রম করি, তার পাশে তো ফসলটা আসে, আমাদের তো ছেলে মেয়ে আছে, তাদেরকে খাওয়াবো। এইভাবে যদি চলে আমরা তো টিকতে পারবো না। এদিকে ক্ষতিপূরণ সহ স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা বসতবাড়ি রক্ষা কমিটির। স্থায়ী সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা তাদের। স্থায়ী সমাধান না করেন আমি দেশবাসী, গ্রামবাসীকে নিয়ে বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হব। অধিগ্রহণ না করার কারণে এই 1 ভাগ লোক প্রতি মুহূর্তেই এই কয়লার খনির ঝাঁকি, কাঁপুনি এগুলোতে সাফার করতেছে। হামিদপুর ইউনিয়নের 2 গ্রামের 300 পরিবার আতঙ্কে রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। বন্ড সুবিধার নতুন শর্তে দুশ্চিন্তা বাড়ছে সংযোগ শিল্পে। বাজেটে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা তুলে দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে ব্যবসা হারানোর শঙ্কা দেখছেন স্থানীয় শিল্পোদ্যোক্তারা। তাদের দাবি, আমদানি নীতিতে 30% ভ্যালু অ্যাডের কথা থাকলেও বর্তমানে থাকা 20% শর্ত তুলে দেয়া পরস্পর বিরোধী। বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে অর্থনীতিবিদরা বলছেন, এলডিসির মসৃণ উত্তোলন কৌশল বাস্তবায়নে স্থানীয় মূল্য সংযোজনের কোনো বিকল্প নেই। MS আরিফিনের রিপোর্ট। বিশ্ববাজারে দেশীয় পণ্যের সহনীয় দাম আর মূলধনের ওপর চাপ কমাতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা পান উদ্যোক্তারা। এর মাধ্যমে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আনতে কোনো প্রকার শুল্ক বা কর দিতে হয় না ব্যবসায়ীদের। বর্তমানে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধায় আনা কাঁচামালের সঙ্গে চূড়ান্ত পণ্য তৈরিতে 20% মূল্য সংযোজন বা স্থানীয় কাঁচামাল ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। নতুন আমদানি নীতিতে তা 30% করার পরিকল্পনা থাকলেও 2026-27 অর্থবছরের বাজেটে শর্ত পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে কাঁচামালের বিপরীতে রপ্তানি আয় কেবল বেশি হলেই শর্ত পূরণ বলে বিবেচিত হবে। এর ফলে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং বেড়ে যাবে, কারণ বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করে সেই পণ্য আপনার বাজারে বিক্রি করে
অন্য পণ্য আপনি বিদেশে এক্সপোর্ট করতে পারবেন। উদ্যোক্তাদের দাবি, মূল্য সংযোজনের ন্যূনতম শর্ত না থাকলে স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের আগ্রহ কমবে, নিরুৎসাহিত হবে দেশীয় শিল্পে নতুন বিনিয়োগ। বন্ডের অপব্যবহার রোধে শর্ত বহাল চান চূড়ান্ত পণ্য উৎপাদকরাও। আইনের ধারাগুলি স্পষ্ট হওয়া উচিত। যেমন আগে ছিল 20%, ক্ষেত্র বিশেষ 15%। এখন যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা কোথায় নিচ্ছেন, আমি তো নেই। এই বিতর্কের সমাধান হবে না। 30 বছর ধরে আপনার এই কন্ডিশনটা ছিল না। আর প্রশ্ন জাগে, আমরা কি 30 বছর ভুল করেছি? তাহলে 30 বছর আগেই করলাম না কেন? আমার এই ইনভেস্টমেন্টগুলো করার দরকার ছিল না। বর্তমানে কানাডায় 60, যুক্তরাজ্যে 50 আর ভারতের বাজারে 40% ভ্যালু অ্যাডের শর্ত রয়েছে। আর এলডিসি উত্তোলনের পর ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে অন্তত 50% মূল্য সংযোজন নিশ্চিত করতে হবে। মসৃণ উত্তোলন কৌশল বাস্তবায়নে যাকে অত্যাবশ্যকীয় বলছেন বিশ্লেষকরা। বন্ড সুবিধা হতে হবে ভেরি মাচ কম্পিটিটিভ, যে সুবিধার মাধ্যম দিয়ে রপ্তানি খাত উন্নয়ন হয়, যে সুবিধার মাধ্যম দিয়ে রপ্তানি আয় বাড়ে এবং যে সুবিধার মাধ্যম দিয়ে আপনার বৈদেশিক মুদ্রার মজুদও বাড়ে এবং এটার মাধ্যম দিয়ে যেন আমরা সামনের দিনে বৈদেশিক ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে পারি। তথ্য বলছে সুতা, কাপড়, ডাইং, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং সহ বর্তমানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সংযোগ শিল্পের আকার প্রায় $20 বিলিয়ন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুর সীমান্তে পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজেপি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বেনিয়ামিন। সরাসরি যাচ্ছি তার কাছে। চলতি মাসে দুইবার দুটি সীমান্ত দিয়ে মেহেরপুরের বিভিন্ন অঞ্চল দিয়ে সীমান্তে পুশিনের যে অবৈধ অনুপ্রবেশের যে চেষ্টা সেটি কিন্তু চলেছে। চলতি মাসে জুনের 6 তারিখে এবং 19 তারিখে দুইবার তেঁতুলবাড়িয়া সীমান্ত এবং বুড়িপুতা সীমান্তে কিন্তু পুশিনের চেষ্টা চালায় বিএসএফ বা ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী। সেখানে যারা পুশিন হচ্ছিল তাদেরকে অনুপ্রবেশ কিন্তু রুখে দেয় বিজিবি সদস্যরা এবং গ্রামবাসী সেক্ষেত্রে সহায়তা করে। সেক্ষেত্রে আসলে পরবর্তীতে তাদেরকে কিন্তু কাঁটাতারের ওপারে আবারও নিয়ে গেছে বলে কিন্তু মনে করছে সকলে। সেক্ষেত্রে এই ঘটনা দুটিকে কেন্দ্র করে কিন্তু বিজিবির পক্ষ থেকে অবস্থান আরও কঠোর করা হয়েছে এবং নজরদারিতে রাখা হয়েছে সীমান্তের শূন্যরেখা অঞ্চলগুলো। সেক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে গ্রামবাসীকে সাথে নিয়ে কিন্তু বিভিন্ন স্থানে টহল দেওয়া হচ্ছে এবং কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে কিন্তু জানাচ্ছে বিজিবি কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আন্তর্জাতিক সীমা শূন্যরেখা পার করে কোনো ব্যক্তি কিংবা কেউ যেন বাংলাদেশ অভ্যন্তরে না ঢুকতে পারে সেজন্য সার্বক্ষণিকভাবে বিজিবির টহল জোরদার করেছে এবং সার্বক্ষণিকভাবে বিজিবি কিন্তু টহল দিয়ে যাচ্ছে। স্থানীয় যে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে তারাও কিন্তু বিজিবির সাথে সহযোগিতা করছে এবং সহযোগিতা হাত বাড়িয়ে তারা কিন্তু সকাল থেকে রাত অবধি কিংবা যেখানে বিজিবি কর্তৃপক্ষ তাদেরকে অবস্থান করতে বলছে নজরদারির জন্য তারা কিন্তু সেখানে অবস্থান করছে। কৃষকরা এখানকার সীমান্ত অঞ্চলের যে কৃষকরা আছে তারা কিন্তু কিছুটা আতঙ্কে রয়েছে, কারণ সীমান্ত পরিস্থিতি যত বেশি নাজুক হবে তত বেশি তাদের জন্য আতঙ্কের কারণ। সেক্ষেত্রে তারা কিন্তু জানাচ্ছে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ নয়, যদি কোনো ধরনের কাউকে ফেরত পাঠাতে হয় তা যেন আনুষ্ঠানিকভাবেই হয়, এটি কিন্তু তারা চান এবং তারা জানাচ্ছেন যে সীমান্তের পরিস্থিতি যেন কোনো ধরনের অস্থিতিশীল না হয় সেটি কিন্তু নজর রাখার বিষয়ে কিন্তু জোর দাবি জানাচ্ছে সীমান্তবর্তী এলাকার জনগণ। এই ছিল মেহেরপুরের সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবর। সহকর্মী বেনিয়ামিন মেহেরপুর থেকে যুক্ত ছিলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জের ধাপাচিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থী আছে 1/2 প্রতি মাসে নিয়ম করে তাদের হাজিরাও তোলা হয় খাতায়। মাস শেষে শিক্ষক কর্মচারীরা তুলছেন নিয়মিত বেতন ভাতাও, কিন্তু বাস্তবে প্রায় 1 যুগ ধরে কোনো শিক্ষার্থী আসেনি বিদ্যালয়টিতে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সোহেল রানা ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। কাগজে কলমে 1/2 খাতার পাতায় নিয়মিত হাজিরাও পড়ছে তাদের, কিন্তু বাস্তবে মাঠ জুড়ে শুধুই কাদাপানি আর শুনশান নীরবতা। স্থানীয়দের অভিযোগ, যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা সেখানে 1 যুগেরও বেশি সময় ধরে পা পড়েনি কোনো শিক্ষার্থীর। এ চিত্র গাইবান্ধার সুন্দরগঞ্জের ধাপাচিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের। কাদাপানিতে ভরা মাঠ, একপাশে লম্বা টিনশেড ঘর, ভাঙা টিনের বেড়া, ভিতরে খড়ের একাধিক পালা, নেই কোনো বেরেন, চেয়ার বা টেবিল।
এলাকাবাসীর দাবি, মাথার উপর জাতীয় পতাকা উঠলেও এ বিদ্যাপীঠে শিক্ষার কোনো বালাই নেই। শিক্ষকরা বিদ্যালয়ে এসে হাজিরা খাতা স্বাক্ষর করে দুপুরের আগেই আবার চলে যান। এখন ছাত্রীও নাই, পড়াশোনাও নেই। মাস্টাররা এসে তারা বসে থাকে, চলে যায়, তালা মারা থাকে সবসময়। এটা একদিন, 2 দিন, 2, 4, 5 বছর রাতে দেখতে আছে। অভিযোগের বিষয়ে জানতে গেলে পাওয়া যায়নি প্রধান শিক্ষককে। তবে সহকারী প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে দেন নানা অজুহাত। পানি ওঠার কারণে বাচ্চাগুলো আজকে আসেনি, বুঝছেন। কালকে ওই বাথরুমটাতে যাওয়ার মতো পরিবেশ ছিল না। এখানকার আয়া উনি অসুস্থতার কারণে বাচ্চাগুলোকে নিয়ে আসে, অসুস্থ আসতে পারে নাই বলিয়া ওই বাচ্চাগুলো আজকে তো আসে। কিছুদিন আগে জেলা শিক্ষা অফিসার স্যার আমাদের আসছিলেন, উনি আমাদের কিছু অ্যাডভাইস দিয়ে গেলেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরজমিনে গিয়ে মেলেনি শিক্ষার্থীদের দেখা, আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমি যতটুকু দেখছি তাতে এটা চলতে দেওয়া যায় না, এটা আমিও চলতে দিব না, কারণ এটার বিরুদ্ধে যা করণীয় দরকার বিভাগীয় ব্যবস্থা সেটা আমি নেওয়ার চেষ্টা করি। আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি, আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ করে যাচাই করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব। গাইবান্ধার সুন্দরগঞ্জে 1995 সালে ধাপাচিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি স্থাপিত হয়। এই বিদ্যালয়টিতে শিক্ষক কর্মচারী রয়েছেন 17 জন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। এবার দেশের বাইরের খবর। ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থ দপ্তর জানায়, আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, সুইজারল্যান্ডের বৈঠকে হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি ও সংস্থার পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। এই প্রেক্ষাপটে 2 মাসের জন্য দেশটির তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ব জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। এর আগে 2 দেশের শান্তি চুক্তির পরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে। অবশেষে 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় 31 নাবিক নিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছেই আটকে ছিল বাংলাদেশের শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। নাবিকদের পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করতে হয়েছিল এই জাহাজেই। ফ্রান্স থাকাকালীন সময় কোনো নীরব সময় ছিল না। ওনারা মিসাইল দেখেছেন ওনাদের মাথার উপর দিয়ে যেতে, ওনাদের পাশে এক জাহাজের লেগেছে, ওই জাহাজ থেকে মিসাইল পরবর্তী টুকরাংশগুলো আরেক জাহাজে পড়েছে। পার্শ্ববর্তী ওনারা দেখেছেন যে ওনাদের অয়েল টার্মিনালে হিট হয়েছে, সেটা একটা আতঙ্কিত বিষয়। কারণ ওরা এই যতটুকু সময় ছিলেন সারাক্ষণ ওনারা টেনশনই ছিলেন যে কখন ওনাদের উপরে এসে পড়ে। অ্যাশেজের আগে বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি টেস্ট খেলতে চায় ইংল্যান্ড। প্রথমে পাকিস্তান আলোচনায় থাকলেও টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বিসিবিকে প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি, তবে সব ঠিকঠাক থাকলে 17 বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে টাইগাররা। ঐতিহাসিক লর্ডসে এই ম্যাচটি হতে পারে 2027 সালের মে মাসে। একের পর এক সিরিজ জয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আর আগের সেই দল নেই। এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন বিশ্ব ক্রিকেটেও কদর বাড়ছে টাইগারদের, যার সবচেয়ে বেশি কৃতিত্ব পেস ডিপার্টমেন্টের। আর সেই স্বীকৃতি যেন মিলল ইংল্যান্ডের কাছ থেকে। আগামী বছরের মর্যাদার অ্যাশেজ সিরিজের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে চাইছে ইংল্যান্ড। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, 2027 সালের মে মাসে প্রথমে পাকিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি টেস্ট আয়োজনের পরিকল্পনা ছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের, কিন্তু সেই পরিকল্পনা এগোয়নি। এরপরে বিকল্প হিসেবে যোগাযোগ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। যদিও এখনও কিছুই চূড়ান্ত নয়, তবে সবকিছু ঠিক থাকলে 17 বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সম্ভাব্য ভেন্যু ঐতিহাসিক লর্ডস। বাংলাদেশকে বেছে নেওয়ার পেছনের কারণ সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটে ধারাবাহিক উন্নতি, পাকিস্তানের মাটিতে সিরিজ জয়, পেস আক্রমণে নতুন ধার এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট। সব মিলিয়ে বাংলাদেশকে এখন আর সহজ প্রতিপক্ষ হিসেবে নেয়ার সুযোগ নেই। রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয় পেসার হাসান মাহমুদের নাম। কাউন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচই 9 উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি। এর আগে বাংলাদেশ ইংল্যান্ডে টেস্ট খেলেছিল 2010 সালে, আর দুদল ঢাকায় সবশেষ টেস্ট খেলে 2016 সালে। তামিম হোসেন, সময় সংবাদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরের রেকর্ড মেসির। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। সমর্থকদের উচ্ছ্বাস, জোড়া গোলে ফ্রান্সকে জয় উপহার এমবাপের। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে। বৈঠক করবেন চীনের শীর্ষ নেতাদের সঙ্গে। 2 চুক্তিসহ হতে পারে 13টি সমঝোতা। এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা, নাশকতা ঠেকাতে পদক্ষেপ। এই ছিল সকালের সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।